প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহীদ জলালউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে আগে জানতে হবে পদার্থ সম্পর্কে। আমরা পদার্থ প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে এবং যৌগিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি, আমি যদি একটা কার্বন লিখি, কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। এই পদার্থগুলোকে যদি আমি ভাঙি, তাহলে কার্বনকে ভাঙলে কার্বন ছাড়া কিছু পাওয়া যাবে না, নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন ছাড়া কিছু পাওয়া যাবে না, হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া কিছু পাওয়া যাবে না। এরা হচ্ছে মৌলিক পদার্থ। এরকম আমাদের এই রসায়ন বিজ্ঞানের পঞ্জি সারণীতে প্রায় 118টি মৌল পাওয়া গেছে, যার মধ্যে এই 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলো কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। এক্ষেত্রে যৌগিক পদার্থ কি? তাহলে যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে একের অধিক মানে ভিন্ন পদার্থের মৌল পাওয়া যাবে, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের আমরা একটা উদাহরণ দিই। যেমন আমি যদি কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে আছে কার্বন, এক পরমাণু কার্বন এবং দুই পরমাণু অক্সিজেন। সুতরাং এইটাকে ভাঙলে কার্বন পাওয়া যাবে আর দুই পরমাণু অক্সিজেন পাওয়া যাবে। সুতরাং এটি একটি যৌগিক পদার্থ। যাই হোক, আমরা যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ নিয়ে কথা বললাম। এবার আমরা একটু দেখি আমাদের আছে পরমাণু কি এবং অণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। যেমন পরমাণু, একটা পরমাণুর উদাহরণ দিই, যেমন কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, নাইট্রোজেন একটা পরমাণু, এগুলো একটি হচ্ছে পরমাণু। তো তাহলে অণু কি? অণু হচ্ছে একাধিক ভিন্ন পদার্থের বা একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে সেটা অণু হয়ে যায়। তাহলে কেমন? আমরা প্রথমে দেখব যে একই পদার্থের একাধিক পরমাণু দ্বারা একটা অণু গঠন করব। যেমন আমি যদি অক্সিজেনের সাথে অক্সিজেন যোগ অক্সিজেন হচ্ছে কি অক্সিজেন অণু। অর্থাৎ এখানে দুইটা অক্সিজেন পরমাণু আছে, দুইটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি গঠন হলো? একটা অক্সিজেন অণু গঠন হলো। এটা একটা একই পদার্থের অণু। এখন যদি আমি একটা ভিন্ন পদার্থের অণু দেখাতে চাই তাহলে কি দেখাবো? যেমন আমি যদি লিখি যে হাইড্রোজেন যোগ অক্সিজেন, তাহলে হচ্ছে কি H2O। এটা একটা অণু, ভিন্ন পদার্থের অণু। ঠিক আছে, তাহলে আমরা পরমাণু জানলাম যে কোন মৌলের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। আমরা উদাহরণ দেখালাম যে এগুলো এক একটা পরমাণু আর এগুলো এক একটা অণু। এখন আসো, তাহলে মৌলের অণু কি? মৌলের অণু হচ্ছে মৌলিক পদার্থের যে অণুটা সেটা হচ্ছে মৌলের অণু। আমাদের এখানে উদাহরণ আছে, এটি একটি মৌলের অণু, কারণ এখানে একই পদার্থ আছে এবং দুইটাই অক্সিজেন পরমাণু। এটা হচ্ছে একই পদার্থের অণু, সেই জন্য এটাকে বলা হচ্ছে মৌলের অণু। আর হচ্ছে
যৌগের অণু। যৌগের অণু হচ্ছে এটা একটা যৌগ, এটা ধরে নাও পানি একটি যৌগ, তাহলে এখানে ভিন্ন পদার্থ আছে, দুইটি ভিন্ন পদার্থ আছে, এই দুইটি ভিন্ন পদার্থের যুক্ত হওয়ার ফলে এটা একটা যৌগের অণু সৃষ্টি হলো, তাহলে এটা মৌলের অণু, এটা যৌগের অণু। এখন আসো আমরা একটু মৌলের প্রতীক নিয়ে আলোচনা করব। মৌলের প্রতীক কি? যে কোনো মৌলকে প্রকাশের জন্য আমরা কিছু প্রতীক ইউজ করি বা ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি মৌলিক প্রতীকে একটু উদাহরণ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দিব কি? আমরা যদি নাইট্রোজেনের কথা বলি, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনকে আমরা প্রকাশ করি কি দিয়ে? N দিয়ে। যদি কার্বনকে প্রকাশ করি কি দিয়ে প্রকাশ করি? C দ্বারা। আমি যদি অক্সিজেনকে প্রকাশ করি, অক্সিজেনকে প্রকাশ করতে চাই তাহলে ও দ্বারা প্রকাশ করি। এগুলো একটা প্রতীক। কেন হলো? এই নাইট্রোজেনকে রসায়ন বিজ্ঞানে বা কোনো সমীকরণের জন্য প্রকাশ করার জন্য আমাদের প্রতীক ব্যবহার করতে হবে। তার এই প্রতীকটা হচ্ছে কি? ওই মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এই প্রতীকটা প্রকাশ করে থাকি। এখন এই প্রতীক লেখার কতগুলো নিয়ম আছে। সব মৌলকে প্রকাশ করার জন্য যে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে তা কিন্তু না। এখানে কিছু কিছু মৌল আছে যাদের দুইটি বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি যদি একটু লিখি যে কোবাল্ট, এটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমাকে দিতে হবে CO। এখন প্রশ্ন হচ্ছে যে CO কেন দিলাম, দুইটা বর্ণ এখানে কেন দিলাম? এগুলাকে আমি এত বড় একটা শব্দ, এত বড় একটা মৌল, আমি তাকে N দ্বারা প্রকাশ করলাম, এটাকে অক্সিজেনকে আমি O দ্বারা প্রকাশ করলাম, কিন্তু আমি কোবাল্টকে কেন C এ দিলাম? তো রসায়ন বিজ্ঞানের একটা কথা আছে, যদি কোনো দুইটি মৌলের প্রতীক যদি ইংরেজি একই বর্ণ দ্বারা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম মৌলটিকে তার ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে, অন্য মৌলগুলোকে ইংরেজি নামের প্রথম দুইটি বর্ণ দ্বারা প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে নাইট্রোজেন আগে, পদ্ধতি সারণীতে নাইট্রোজেন আগে, এই জন্য কার্বনটা আগে, এই জন্য আমি কার্বনটাকে আগে লিখব, C দ্বারা প্রকাশ করব। যেহেতু কোবাল্ট পদ্ধতি সারণীতে পরে অবস্থিত, সুতরাং কোবাল্টকে প্রকাশ করতে হবে, দেখো C আর C হয়ে যাচ্ছে। সুতরাং আমি কোবাল্টকে C দ্বারা প্রকাশ করলে হবে না, আমাকে কোবাল্টকে প্রকাশ করতে হবে CO দ্বারা। এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কথা আছে। কি কথা? যে আপনি একটা বড় দিলেন, পরেরটা ছোট দিলেন কেন? এটা প্রশ্ন আসতেই পারে। এখন প্রতীক লেখার যে নিয়ম আছে সেখানে কথা আছে যে যদি কোনো মৌলকে প্রকাশ করার জন্য ইংরেজি দুইটি বর্ণ ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম বর্ণটি অবশ্যই ক্যাপিটাল লেটার এবং পরের বর্ণটি অবশ্যই স্মল লেটার দিয়ে প্রকাশ করতে হবে। এই জন্য সিটা বড়, ওটা ছোট। এখন আরো কিছু কথা আছে। কিছু কিছু পজিশনেতে যে সকল মৌল আছে সবগুলোকে এরকম সরাসরি নাইট্রোজেন N, কার্বন C, অক্সিজেন O, কোবাল্ট CO এরকম প্রকাশ করলে চলবে না। বলে কেন? কিছু কিছু মৌলের প্রতীক হচ্ছে তাদের ল্যাটিন নাম থেকে আসে। কেমন? আমরা একটু দেখি ল্যাটিন নামগুলো, কোন কোন মৌলগুলোকে ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা যদি প্রকাশ করি সোডিয়াম, এখানে সোডিয়াম শব্দটা হচ্ছে সোডিয়াম। এই সোডিয়ামকে আমি যদি প্রকাশ করতে চাই, আমি এখানে এসে দিলে হবে না। কেন হবে না? তার একটা মাত্র কারণ হচ্ছে সোডিয়ামকে সরাসরি ইংরেজি নাম দিয়ে প্রকাশ করলে হবে না, তাকে ল্যাটিন নাম দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম।
আম। এখন এই নাইট্রিয়াম থেকে এই সোডিয়ামের Na হচ্ছে, তাহলে তাহলে সোডিয়ামের Na আমরা কি পাচ্ছি, প্রতীক কি পাচ্ছি, Na। কেন হলো? সোডিয়াম দিয়ে আসো দ্বারা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, তার মানে এটা সরাসরি সোডিয়ামের ইংরেজি নাম দিয়ে প্রকাশ করলে হবে না, এটাকে তার ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক এরকম আরো আছে লেড, যেমন আছে লেড, লেডকে আমি যদি লিখি এলইডি লেড, আমি যদি এই ধরনের শব্দ লিখি এলই লিখি তাও হবে না। এটা হচ্ছে প্লাম বাম, প্লাম বাম, প্লাম বাম। তাহলে লেডকে ল্যাটিন ভাষায় বলা হয় প্লাম বাম, সুতরাং তার প্রতীক হচ্ছে পিবি। এখন এখানেও প্রশ্ন করতে পারো যে স্যার আপনি প্লাম বাম পিএল দিলেন না কেন, পিএল দিলেন না কেন, আপনি দিলেন পিবি? কারণ এখানে আবার একটা কথা আছে যে নামটা উচ্চারণ করার সময় যে দুটি বর্ণ মানে খুব জোরে উচ্চারিত হবে সেই দুটি বর্ণকে দিয়েই তার প্রত্যেকটা লিখতে হবে, এই জন্য আমরা পিবি দিয়ে দিলাম। তো এরকম অনেক আছে, এগুলো তোমরা তোমাদের বইতে দেখবা যে সোডিয়াম, লেড, তারপরে কপার, এগুলো আছে তোমার এই ধরনের প্রতীকগুলো যেগুলো ল্যাটিন ভাষায় প্রকাশ করতে হবে। যাই হোক, পটাশিয়াম আছে, যেমন আরেকটা কথা বলি আমরা, পটাশিয়াম, পটাশিয়াম। এখন এটা যদি আমি পি লিখি, পটাশিয়ামের প্রতীক যদি আমি পি লিখতে চাই তাহলে কিন্তু হবে না, কারণ এই পটাশিয়ামকে সরাসরি ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা যাবে না, কারণ তার একটা কি আছে, ল্যাটিন নাম আছে, সেই ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম। এই ক্যালিয়াম থেকে পটাশিয়ামের প্রতীকটা লেখা হয় পটাশিয়াম। এটাকে কে দ্বারা, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু মূলকে তাদের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আবার কিছু কিছু মূলকে তাদের ইংরেজি নামের প্রথম দুটি বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, আবার কিছু কিছু মূলকে তাদের ল্যাটিন নাম দ্বারা বা ল্যাটিন নামের প্রথম অক্ষর দ্বারা বা প্রথম দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এতক্ষণ মৌলের প্রতীক নিয়ে কথা বললাম, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা টপিকস, সেটা হচ্ছে সংকেত। সংকেতটা কি? সংকেতটা হচ্ছে কোন অণুকে প্রকাশ করার জন্য কিংবা কোন যৌগকে প্রকাশ করার জন্য সংকেত ব্যবহার করা হয়। কোন অণুকে কিংবা কোন যৌগকে প্রকাশ করার জন্য সংকেত লেখা সংকেত দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কেমন একটু দেখি, আমরা যদি অক্সিজেন 2 লিখি, O2, এটি একটি সংকেত। কেন এটি একটি সংকেত? আমরা এটা একটা গ্যাস, অক্সিজেন গ্যাস, এখানে 2 পরমাণু অক্সিজেন আছে। কয় পরমাণু? 2 পরমাণু অক্সিজেন আছে। সুতরাং যেহেতু একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে একটি অণু গঠিত হয়েছে, আর এই অণুকে, অক্সিজেন এই গ্যাসটাকে প্রকাশ করার জন্য আমরা যা ব্যবহার করলাম যে O2, এটা একটা সংকেত। আরো কিছু সংকেত আছে, যেমন যৌগের সংকেত আছে, যেমন আমি একটা যৌগের সংকেত দেখতেছি, দেখো সেটা হচ্ছে H2O, এটা একটি সংকেত। কেন? এটা হচ্ছে পানির সংকেত। কার সংকেত? এটা পানির সংকেত, এটা পানির সংকেত। এখানে 2টি হাইড্রোজেন আছে, একটি অক্সিজেন আছে। এরকম অসংখ্য সংকেত আছে, বড় বড় যৌগের সংকেত আছে। তা আমরা আরো কয়েকটি সংকেত নিয়ে কথা বলি। এটা হচ্ছে CO2, এটা কার্বন ডাই অক্সাইডের সংকেত, কার্বন ডাই অক্সাইড, এটা কার্বন ডাই অক্সাইডের সংকেত। এরকম আছে সোডিয়াম ক্লোরাইড, এটা সংকেত, Cl2 সংকেত, তারপর হচ্ছে H2SO4, এগুলো একটা সংকেত। যাই হোক, রসায়ন বিজ্ঞানে কোন সমীকরণ বলো, কোন রাসায়নিক বিক্রিয়া বলো, যাই করতে চাও, সব ক্ষেত্রে তোমাকে
মৌলগুলোর বা যৌগগুলোর এরকম সংকেত তোমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা নিয়ে আলোচনা করলাম, এটা নিয়ে করলাম, এটা নিয়ে করলাম, এটা নিয়ে করলাম, এটা নিয়ে করলাম। এখন আমরা চলে যাচ্ছি পারমাণবিক সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত, কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এখন আমরা একটু দেখি কিভাবে, বা আমরা পারমাণবিক সংখ্যা আমরা হয়তো বইতে দেখেছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কিভাবে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা হয়। তো একটু দেখি আমরা কিভাবে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা হয়, বা কিভাবে ভর সংখ্যা বের করা যায়, বা কিভাবে এখানে কি কি আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা দেখি, আমরা একটা মৌল নিচ্ছি, সেটা হচ্ছে সোডিয়াম। এই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। কেন 11 হলো? এই মৌলটাকে যখন তুমি ভাঙবা, এই সোডিয়ামকে যখন তুমি ভাঙবা, এখানে 3 রকমের পরমাণুর কণিকা পাবো। কি কি কণিকা? একটা হচ্ছে ইলেকট্রন পাবা, একটা হচ্ছে প্রোটন পাবা, একটা হচ্ছে নিউট্রন পাবা। তাহলে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন, আমি যদি একটু লিখি ইলেকট্রন, আর হচ্ছে প্রোটন, 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 আর হচ্ছে নিউট্রন। এখন এই সোডিয়ামে আমরা বললাম কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তার মানে বোঝা যাচ্ছে এই সোডিয়ামের ভিতরে 11টি প্রোটন আছে। প্রোটন আছে কয়টি? 11টি আছে। তাহলে প্রোটন যদি 11টি হয় তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 হবে। ঠিক একইভাবে আমি যদি হিলিয়ামের কথা বলি, তার মধ্যে 2টা প্রোটন আছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা 2। এভাবে নাইট্রোজেন যদি বলি, তার আছে 7টি প্রোটন, তার মানে তার পারমাণবিক সংখ্যা 7। এভাবে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, প্রত্যেকটা মৌলের একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। সুতরাং রসায়ন বিজ্ঞানে যদি তোমরা ভালো রেজাল্ট করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এই পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এগুলো তোমাদের জানতে হবে। যাই হোক, পারমাণবিক সংখ্যা নিয়ে আরেকটু কথা বলি। তাহলে আমরা বলে দিলাম যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এভাবে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এভাবে আমি যদি বলি কার্বনের 6 এবং মৌলগুলোর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এগুলো তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। একইভাবে যে আমরা একটা কথা বললাম যে একটা পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। এখন আমাদেরকে জানতে হবে, এটা একটু বুঝাই দিই তোমাদেরকে। কি জানতে হবে? ইলেকট্রন, এগুলো হচ্ছে পরমাণুর কণিকা, পরমাণুর কণা। এটাকে বলা হচ্ছে পরমাণু কণা। তাহলে পরমাণু কয়টা? কয়টি? 3টি। একটা হচ্ছে ইলেকট্রন, যার ঋণাত্মক ই দ্বারা প্রকাশ করা হয়, যার চার্জ হচ্ছে মাইনাস। এটা হচ্ছে প্রোটন, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়, তার যার চার্জ হচ্ছে প্লাস। এটা হচ্ছে নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়, যার কোনো চার্জ নেই, সে ধনাত্মক না, সে ঋণাত্মক না, সে নিরপেক্ষ। এখানে তাহলে এগুলোর আলাদা আলাদা আবার চার্জ আছে, বর আছে। যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 into 10 to the power -19 এভাবে প্রোটনের চার্জ হচ্ছে 1.60 into 10 to the power -19 কুলম।
এভাবে নিউট্রনের কোনো চার্জ নেই। তো শুধু এখন আসি আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বললাম, তাহলে আমাদের কিন্তু ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে এই একটা কথা বলে নিই আমরা, সেটা হচ্ছে ইলেকট্রনটা পরমাণুর চারদিকে ঘুরে, আর এই দুটো জিনিস পরমাণুর কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসে থাকে। এটা চারদিকে ঘুরবে আর এটা কেন্দ্রে থাকবে। আসি আমরা একটু ভর সংখ্যা নিয়ে কথা বলি। ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা। এখন আমরা একটা মোলকে দেখাবো যে মোলের কিভাবে ভর সংখ্যা হিসাব করা যায়, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা এটা একটু মুছে ফেলি। দেখো, আমি সোডিয়ামকে নিয়ে একটু কথা বলি। এই সোডিয়ামকে আমি যদি একটা উপরে 23 লিখলাম, নিচে আমি 11 লিখলাম। এখন কথা হচ্ছে নিচে আমি 11 লিখলাম, আমি একটু আগে শিখে আসছি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যাই হোক, তাহলে উপরের এই 23টাকে, উপরের এই 23টা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এটা হচ্ছে ভর সংখ্যা, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন প্রশ্ন হলো, এই ভর সংখ্যা এবং এই প্রোটন সংখ্যা থেকে বা এই পারমাণবিক সংখ্যা থেকে, যেহেতু পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা যায়, তাহলে এখানে আছে প্রোটন কয়টা? 11টা। আর ভর সংখ্যা কয়টা? 23টা। এখানে আমরা জেনে এসেছি যে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন আমি যদি এখান থেকে এখানে, তাহলে আমি যদি কে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এটা হচ্ছে এ যদি হয়, তাহলে এ হচ্ছে এখানে 23 আর পি হচ্ছে 11। আমি যদি এখানে এন এর মানটা বাইর করতে চাই, তাহলে আমি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই আমার নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে 23 বিয়োগ 11 আমার সমান হচ্ছে 12। তার মানে কত হচ্ছে? এই মোলটার ভিতরে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23, সুতরাং তার নিউট্রন সংখ্যা হবে 12। কিভাবে পেলাম? বিয়োগ করে পেলাম। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে তোমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। যাই হোক, এইভাবে একটা মোলকে যদি লেখা হয়, তাহলে তার ভর সংখ্যা কত আর প্রোটন সংখ্যা কত আমরা জানতে পারবো, এবং এখান থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা বের করা যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভর সংখ্যা কোথায় থাকে? মোলের উপরে, মোলের বাম পাশে উপরে। আর প্রোটন সংখ্যা কোথায় থাকে? মোলের বাম পাশে নিচে। এভাবে একটা মোলকে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, আমরা আজকে তোমাদের এই পদার্থের গঠন অধ্যায় থেকে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নিয়ে কথা বললাম, পরমাণু অণু নিয়ে কথা বললাম, মৌলের অণু, যৌগের অণু নিয়ে কথা বললাম, মৌলের প্রতীক নিয়ে কথা বললাম, সংকেত নিয়ে কথা বললাম, পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বললাম, ভর সংখ্যা নিয়ে কথা বললাম। আশা করি ক্লাসটি বুঝতে অসুবিধা হয় নাই। তোমাদের আরো যদি বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের জন্য আগামী ক্লাস আবার দেখা হবে এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।